তার কাপড়ের ভেতর কাপড়গুলো উধাও হয়ে গিয়েছে। ছোট কাপড়ের ড্রয়ার খুলে আরশের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তার কোথাও কোনো কাপড় নেই। নুসরাতের কাপড় যেখানে রাখা হয়েছে সেখানের পাট খুলেও দেখলো ব্যাগি প্যান্ট কয়েকটা, ফ্লেয়ার প্যান্ট, টি শার্ট ছাড়া আর কিছুই নেই। নুসরাতের কাপড়ের জায়গায় খালি খালি পড়ে আছে। আরশ কাবার্ডের নিচের দিকে তাকালো। যেখানে কাপড়টা রাখা থাকে সেখানে লাল কালার গেঞ্জি আর হলুদ কালার 3/4 প্যান্ট রাখা। আরশ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে টাওয়াল পরে রুম থেকে বের হয়ে আসলো। নুসরাত ইরহামের রুমে বসে লুডো খেলছিল। আরশকে ধরাম করে দরজা খুলে রুমে ঢুকতে দেখে নুসরাত আর ইরহাম দুজন কেঁপে উঠল। আরশ রাগে কথা বলতে পারল না। দাঁতে দাঁত চেপে নুসরাতের দিকে রাগী চোখে নাক ফুলিয়ে তাকিয়ে রইল। ইরহাম বুঝলো আবহাওয়া গরম, কেটে পড়াই ভালো। আলগোছে আরশের পাশ কাটিয়ে বের হয়ে গেল রুম থেকে। নুসরাত মাথা কাত করে আরশের দিকে গম্ভীর চোখে তাকালো। চোখ বড় বড় করে আরশের ওপর থেকে নিচের দিকে চোখ বোলালো। চোখ বোলানো শেষে ঠোঁটে ঠোঁট চেপে মুচকি মুচকি হাসল। আমার কাপড় কি করেছিস? নুসরাত সে কথার উত্তর না দিয়ে আরশের দিকে এগিয়ে গেল। তর্জনী আঙ্গুল তুলে আরশের বুকের মাঝ বরাবর ঘোরালো। আরশ নুসরাতকে উত্তর না দিতে দেখে হাত চেপে ধরে বুকের ওপর থেকে নামিয়ে আনলো। প্রশ্নের উত্তর দে। নুসরাত মুখে হাত দিয়ে আরশের দিকে নির্লজ্জের মতো তাকিয়ে বলল, বাহ, আপনারে বস আছে, আগে তো দেখিনি। আরশ নুসরাতকে তার দিকে এভাবে তাকাতে দেখে থতমত খেল। নুসরাতকে নিষেধ করে বলল, নির্লজ্জের মতো তাকাবি না। আমার কাপড় কই রেখেছিস এসে বের করে দে। না দিলে কি করবেন? তোর সামনে আমি সারা রাত এভাবে বসে থাকবো? উফ, আমি ভয় পেয়ে গেলাম। আপনাকে তো এভাবে দেখতে প্রচুর হট লাগছে। চলুন চলুন, আপনাকে সামনে বসে আজ সারা রাত মন ভরে দেখব। চাইলে আপনি টাওয়ালটাও খুলে ফেলতে পারেন, এতে আপনাকে আরো বেশি হট অ্যান্ড সেক্সি লাগবে। আর আজ রাতে যদি আমি নিজের ওপর থেকে কন্ট্রোল হারাই তাহলে ডব্লিউ ম্যাচও হয়ে যেতে পারে। আরশ নুসরাতের চোখ চেপে ধরল। নুসরাত আরশের হাত চোখের উপর থেকে টেনে নামাতে চাইল, কিন্তু আরশ শক্ত করে ধরে রাখল। নুসরাত হাসকি গলায় বলল, আপনাকে দেখে আমার কি যে করতে ইচ্ছে করছে। পার্সোনাল রুমে চলুন, টাইটলি চেপে ধরে আপনার ঠোঁটে একটা চুমু খাবো। আরশ নুসরাতের ফাউল কথায় কান দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাপড় বের করে দে। ভাই, আমি কি জানি আপনার কাপড় কোথায়? আপনি জানবেন, আর আমি জানলে তো বের করে দিব। আমি আপনার কাপড় কোথায় রাখা সেটাই জানি না। নুসরাত গালে থাপ্পড় পড়বে, ভালোই ভালোই দিয়ে দে। থাপ্পড় পড়লেও আমি এটা বলবো আমি জানি না। জানি না মানে কি? জানি না। আরশের ইচ্ছে করল না নুসরাতের সাথে কথা বলতে। রুম থেকে বের হতেই আহান আরশকে দেখে চিৎকার করে তার মাকে ডাকলো। আরশ দৌড়ে গিয়ে আহানের মুখ চেপে ধরল। ততক্ষণে রোহিণী চলে এসছেন। আরশকে টাওয়াল পরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে লজ্জা পেয়ে চলে গেলেন। আরশের লজ্জায় গাল লাল হয়ে গেল। নুসরাত আরশকে লজ্জা পেতে দেখে ছেলেরা যেভাবে মেয়ে দেখলে মুখ দিয়ে শীষ দেয়, নুসরাতও শীষ দিল। আহান লুটোপুটি খাচ্ছে হেসে, ভাইয়া লেহেঙ্গা পরেছে, তাহলে ওপরে কেন ব্লাউজ পরেনি? নাজমিন বেগমকে এদিকে আসতে দেখে আরশ নুসরাতকে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে দিল। নুসরাতের মতো ছিমছাম গড়নের মেয়ে আরশের মতো সুঠাম দেহের লোকের সামনে দাঁড়িয়ে অর্ধেকও হলো না। নাজমিন বেগম অনিকার রুমে ঢুকে গেলেন। আরশ নুসরাতকে নিজের সামনে দাঁড় করিয়ে নিজে পেছনে হেঁটে রুমে গেল। নুসরাতের কাবার্ডের পাট খুলে নুসরাতের টি শার্ট আর কার্গো প্যান্ট বের করলো। নুসরাত নিজের জিনিস কবজা হতে দেখে দুপাশে হাত মেলে গিয়ে দাঁড়ালো কাবার্ডের সামনে। কি ভাই, আমার জিনিস নিয়ে টানাটানি করছেন কেন? আরশ কাবার্ডের দরজায় হাত দিয়ে নুসরাতের দিকে ঝুঁকে গেল। নুসরাতের মুখের কাছে নিজের মুখ নিয়ে আসলো। আরশের নাক নুসরাতের নাকের প্রায় ছুঁই ছুঁই। 1 ইঞ্চি দূরত্ব রাখলো নিজেদের মধ্যে। হাঁচকি স্বরে বলল, তুই পুরোটাই তো আমার। তোর জিনিস আমার জিনিস বলতে কি? কিছু খেয়ে এসেছেন নাকি? আমাকে বোকা পেয়েছেন? শালা, অন্যদিকে গিয়ে এসে ফ্লার্ট করেন, আমার সাথে করতে আসবেন না। আপনার থেকে ভালো ফ্লার্ট করতে আমি জানি, আপনাকে করে দেখাবো। নুসরাত হাত দিয়ে আরশের গালে আঙ্গুল নাচালো। গাল থেকে আঙ্গুল নাকের কাছে নিল, নাক থেকে ঠোঁট, ঠোঁট থেকে থুতনি বেয়ে বুকের কাছে তর্জনী আঙ্গুল রাখলো। আরশ নুসরাতের হাত সরিয়ে দিল বিরক্তির সহিত। নুসরাত ফ্লাইং কিস ছুড়ে দিল আরশের দিকে। আরশ বিরক্ত হয়ে বলল, টিজিং করা বন্ধ কর। নুসরাত ঠোঁট চুমুর মতো করে আরশের দিকে তাকালো। আরশ নুসরাতের মুখে হাত দিয়ে ঠেলে পেছনে সরিয়ে নুসরাতের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরশ চলে যেতেই নুসরাতের
হাসি হাসি মুখ শক্ত হয়ে গেল, দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করলো। রাত 11টা। চাঁদবিহীন আকাশ, তারার আলো ঝিকমিক করছে। রাস্তার ধারে মাথা উঁচু করে থাকা ল্যাম্পপোস্টগুলোর ঘোলাটে আলো রাত বাড়ার সাথে ধীমে হয়ে যাচ্ছে। দোতলা বারান্দায় রকিং চেয়ারে বসে বসে নুসরাত এসব খেয়াল করছে। বিষণ্ণতা তাকে ঘিরে ধরে রয়েছে। চোখ বন্ধ করে কিছুক্ষণ রকিং চেয়ারে ওভাবেই পড়ে রইল। জীবনে পাওয়া না পাওয়ার হিসেবে পাওয়ার কোটা শূন্য, আর না পাওয়ার কোটা পূর্ণ। লিপি বেগমের ডাকে নুসরাত চোখ মেলে তাকালো। আস্তে ধীরে উঠে বারান্দা থেকে রুমের ভেতরে আসলো। স্লাইডিং দরজা টেনে লাগিয়ে দিল। লিপি বেগম বলে গেলেন রাতের খাবার খেতে আসার জন্য। আরশকে ডাক দিয়ে বলল তাড়াতাড়ি বের হওয়ার জন্য, রাতের খাবার খেতে ডাকা হচ্ছে। আরশ ধুম করে ওয়াশরুমের দরজা খুলে বের হলো। নুসরাত আরশের দিকে ফিরে তাকালো না। রুমের দরজা খুলে বের হতে নিলে আরশ হাত টেনে রুমে ঢুকিয়ে দিল। এই, আমার শেভিং ক্রিম, জেল, সিরাম এগুলো কোথায় রেখেছিস? নুসরাত শান্ত চোখে আরশের দিকে তাকিয়ে নিজের হাত ছুটানোর চেষ্টা করলো। আরশ ছাড়লো না হাত, আরেকটু বল দিয়ে হাত চেপে ধরলো। নুসরাত উত্তর না দিয়ে এদিক সেদিক তাকালো। ও, বুঝেছি। আমাকে জ্বালানোর চেষ্টা করছিস। ভালো ভালো, যা করার কর। যখন আমি পাল্টা ফিরিয়ে দেব তখন কেঁদে কুল পাবি না। তখন এসে বলিস না আমি কেন করলাম এমন। নুসরাত আরশের দিকে তাকিয়ে না চাইতেও ঠোঁট বাঁকিয়ে হাসলো। হাসি কোনো রকম চেপে বলল, হুমকি দিচ্ছেন? আরশ নুসরাতের দিকে হালকা ঝুঁকে কপালে তর্জনী আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল। ওই রকমই কিছু। চামচের টুংটাং শব্দের বাহিরে আজ ফিসফিস হাসির শব্দ পাওয়া যাচ্ছে। ইরহাম নুসরাতের কানে কানে বলল, ভাইয়ার জন্য যে স্পেশালি ড্রেস এনে রেখেছিলি ওগুলো দেখি পড়ল না। নুসরাত মুখের ভাতের লোকমা নিয়ে মাথা নিচু করে ইরহামের কথার উত্তর দিল। শালার জন্য লাল কালার শার্ট এনে রাখলাম, আর শালা দেখ আমার কাপড় পরে নিয়ে বসে আছে। ইরহাম জোরে হাসতে গিয়ে গিলে নিল। হাসি আটকানোর জন্য খ্যাক খ্যাক করে উঠল। যাই বলিস, তোর কাপড়ে ভাইয়াকে জোশ লাগছে। দেখ কি কিউট লাগছে। টি শার্ট কিন্তু একদম ফিট হয়েছে, আর প্যান্টটা আরেকটু লম্বা হয়ে গেলে হয়ে যেত। তুই এখন থেকে আরেকটু লম্বা প্যান্ট কিনিস, তাহলে জামাই বউ দুজনেই এক কাপড়ে হয়ে যাবে। তুই এরকম খ্যাকশিয়ালের মতো করে খ্যাক করে হাসছিস কেন? ভালো মানুষের মতো হাস, অ্যাবনর্মালদের মতো খিক খিক করছিস কেন? ইরহামের হাসি হাসি মুখ ধপ করে অন্ধকার হয়ে গেল। হেলাল সাহেব খাবার শেষ করে মুচকি মুচকি হেসে চলে গেলেন। নাসির সাহেবও কোনো রকম খাবার শেষ করে চলে গেলেন। আহান আজ ঘুমোয়নি, সবার সাথে খাবার খেতে বসেছে। নুসরাতের কাপড় আরশকে পরতে দেখে জহুরি নজরে আরশের দিকে তাকালো। থুতনিতে তর্জনী আঙ্গুল রেখে বলল, ভাইয়া। আরশ খাবার খাওয়া থামিয়ে আহানের দিকে তাকালো। আহানকে দেখলো তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। কি? ভাইয়া তুমি বরাবর টি শার্ট পরেছো কেন? আরশ কেসে উঠল। রোহিণী পানি ঢেলে আরশের দিকে এগিয়ে দিলেন। পানি নিতে গিয়ে রোহিণীর দিকে তাকাতেই কিছুক্ষণ আগের কথা মনে হলো আরশের। রোহিণীর দিকে না তাকিয়ে হাতে পানি নিল। পানির গ্লাসে চুমুক দিতে আহান বলল, ভাইয়া তোমার গালে কামড় কে মেরেছে? বড় আপু মেরেছে নাকি? আমাকে তো আপু রোজ গালে নাকে কামড় মারে। আরশ মুখে নেওয়া পানি গলায় আটকে গেল। বিষম খেয়ে নাকে মুখে পানি আটকে চোখ লাল হয়ে গেল। রোহিণী পিঠে হাত বুলিয়ে দিলেন। সোহেদ হাত ধুয়ে এখান থেকে পালালেন। অনিকা বাবা সরতেই হিহি করে হেসে উঠল। আরশ রোহিণীর দিকে চোখ তুলে তাকালো না। নুসরাত এত সব কাণ্ড করলেও নির্বিকার বসে ভাত গিলছে, আর ইরহামের সাথে কথা বলে হিহি করে হাসছে। আহান আবার জিজ্ঞেস করলো, ভাইয়া বললে না কি হয়েছে? আর তখন দেখলাম লেহেঙ্গা পরে ঘুরছিলে, ব্লাউজ পরনি কেন? রোহিণী ধমকে উঠলেন আহানকে। আহান মুখ কাচুমাচু করে বসে রইল। সে কি এমন জিজ্ঞেস করলো? তার মাতাকে ধমক দিলেন? শুধু তো জিজ্ঞেস করলো ভাইয়ার গালে কি হয়েছে। অনিকা হিহি করে হাসতে হাসতে নিজের পেট চেপে ধরল। আরশ প্লেটের খাবার কোনো রকম গিলে হাত ধুয়ে প্লেট টেবিলে রেখে দৌড়ালো রুমের দিকে। কিন্তু নুসরাত সে বসে আরাম করে খাবার খেয়ে তারপর উঠল। স্নোফল শুরু হয়েছে। তাপমাত্রা এখন 10 ডিগ্রি সেলসিয়াস। হিটার অন থাকা সত্ত্বেও অ্যাপার্টমেন্ট ঠান্ডা হয়ে আছে। ইসরাতের হাত পায়ের ব্যথা আগের তুলনায় কমেছে। আজ কাজে যায়নি। ক্যামেলিয়াকে ঘটনা খুলে বলতে সে আঁতকে উঠেছে। বলল আজ আর আসার দরকার নেই, ভালো হয়ে জয়েন হওয়ার জন্য। সে আর লিও মিলে সামলাতে পারবে। ইসরাত এই শীতের মধ্যে কম্পিউটার গায়ে জড়িয়ে থাই গ্লাস খুলে বসে আছে। শীতে মুখ দিয়ে হু হু করে শব্দ বের করছে আর হাত ঘষছে। অ্যাপার্টমেন্টের বাহির থেকে কলিং বেল বেজে উঠল। ইসরাত কম্পিউটারের নিচ থেকে উঠল না। কলিং বেলের শব্দ শুনে রুম থেকে বের হয়ে আসলো।
জাইন দরজা খুলে দিতেই সেদিনের দেখা মেয়েটা জাইনের গলা ধরে ঝুলে পড়ল। জাইন আকস্মিক এমন ধাক্কা সামলাতে না পেরে মেয়েটাকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরালো। মেয়েটা ধাক্কা খেয়ে দরজার বাহিরে দাঁড়ানো ছেলেটার উপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। ক্যামেলিয়া চিৎকার করে বলল, ইউ স্ট্রাইট, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? দেখে শুনে জড়িয়ে ধরবে। বেবি তো ও ইসরাইট না, ওর রুমমেট। ক্যামেলিয়া নিজেকে সামলে দাঁড়ালো। জাইনকে দেখে চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না। ওহ মিস্টার, আই এম সো সরি, আমি আপনাকে দেখতে পাইনি। আমি মনে করেছি স্ট্রাইট দরজা খুলেছে। ক্যামেলিয়া নেচে নেচে অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকে গেল। লিও পেছন পেছন আসলো। লিও কথা বলা শুরু করলো। জাইন লিওয়ের কথা টুকটাক উত্তর করলো। ক্যামেলিয়া ইসরাতের রুমে গিয়ে নখ ছাড়া ঢুকে গেল। ক্যামেলিয়াকে হঠাৎ এখানে আসতে দেখে ইসরাত উচ্ছ্বাস প্রকাশ করলো। এতক্ষণ ধরে সে একা একা বসে বোর ফিল করছিল। নুসরাতকে কল দিয়েছিল, কল ধরেনি নুসরাত। ক্যামেলিয়া লাফ দিয়ে ইসরাতকে জড়িয়ে ধরল। ইসরাত পেছনের দিকে কিছুটা হেলে গেল। হাতের ব্যথায় দাঁত খিঁচে নিল যাতে একটু ব্যথা কম অনুভব হয়। ক্যামেলিয়া জড়িয়ে ধরা থেকে তবুও ইসরাতকে ছাড়ল না। ইসরাত ব্যথায় কুকিয়ে উঠতে ক্যামেলিয়া ছেড়ে দিল। সরি ডার্লিং, আমি ভুলে গিয়েছিলাম। ব্যথা পেয়েছো? আই হোপ ব্যথা পাওনি তুমি। ইসরাত হালকা হেসে না করলো। ক্যামেলিয়া থাই গ্লাস লাগিয়ে এসে বসলো ইসরাতের পাশে। এই শীতের মধ্যে তুমি থাই গ্লাস খুলে বসে আছো? আমার তো শীতের রুহ কাঁপিয়ে তুলছে। উফ। ইসরাত শুধু হাসলো। ইসরাতের কপালে 8 প্লাস্টার ক্যামেলিয়া স্পর্শ করলো। অনেক বেশি কেটে গেছে। কে ব্যান্ডেজ করে দিল? আমার রুমমেট। ও হ্যাঁ, তোমার রুমমেটকে দেখে আমি টাস্কি খেয়ে ফেলেছি। এরকম হ্যান্ডসাম রুমমেট তো আমারও চাই। ইটস রাইট, তুমি এত হ্যান্ডসাম রুমমেটের সাথে থাকো? লিওকে বলবো তার স্ত্রী অন্য পুরুষের দিকে চোখ দিচ্ছে। আরে আমি তো মজা করছিলাম। আমার বেবি কারোর থেকে কম নাকি? আসলে ওই ছেলেটা আমার বেবির থেকে বেশি কিউট। আয় হায়, আমি ক্রাশ খেয়ে গেছি। ইসরাত লিও বলে ডাক দিতেই ক্যামেলিয়া মুখ কালো করে ফেললো। আমি ভয় পাই নাকি? ডাক দাও। যাই বলো, তোমার রুমমেট সেই হ্যান্ডসাম। আমার এরকম রুমমেট থাকলে আমি সারাদিন রুমমেটকে আমার সামনে বসিয়ে রাখতাম আর গাল ধরে চুমু খেতাম। কাকে নিয়ে কথা বলা হচ্ছে আমিও শুনি একটু। ইসরাত কিছু বলার পূর্বে ক্যামেলিয়া ইসরাতের মুখ চেপে ধরলো। এত জেনে তুমি কি করবে? এটা আমার আর ইসরাইটের পার্সোনাল কথা। নাসির সাহেবের মিনি অ্যাক্সিডেন্ট হয়েছে। হাতে গরম তেল পড়ে গিয়েছে, তাই কিছুদিনের জন্য তিনি ছুটি নিয়েছেন। ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন সোহেব, শোহেদ, নাসির আর আরশ। ইরহাম বড়দের মাঝখানে এতিমের মতো মুখ বানিয়ে বসে আছে। মনে মনে গান গাইল, ফায়সা গেছি আমি মাইন কাচ্ছি পাই। ভাই বুঝলাম সব কিছু, কিন্তু আপনি ছুটি নিলে আপনার কাজগুলো কে করবে? নাসির সাহেব চিন্তিত হলেন। সত্যি কথা তো, তিনি রেস্টে থাকলে তার কাজ কে করবে? নুসরাত সবাইকে দল বেঁধে বসে কথা বলতে দেখে নিজে কোমরে হাত দিয়ে এসে ইরহামের পাশে দাঁড়ালো। আপনি চিন্তা করবেন না, ইরহাম তো আছে, সে আপনার কাজগুলো এখন থেকে করবে। ইরহাম আটকে উঠল, কাদো কাদো মুখ বানিয়ে বাপের দিকে তাকালো। তার বাপ তাকে এভাবে ফাঁসিয়ে দিল? এ তার বাপ হতেই পারে না। ছোটবেলায় ওর বাপ চেঞ্জ হয়ে গেছে। সারাদিন বসে থাকে বাড়িতে, তার চেয়ে ভালো এ সময়ে কাজে দিলে ভালো। আমার মতো বাচ্চা মানুষকে তোমরা এসব কাজে কেন নেবে? আমার বয়স এসব করার নাকি? আমি এখনো ছোট রয়েছি, আমি এসব ব্যবসা সামলাতে পারবো না। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব। তোমাকে কথা বলতে বলেছি, বড়দের কথার মাঝখানে কথা বলা কোথা থেকে শিখেছো? ইরহাম রাগে লাল হয়ে বসে রইল। সে কাজ করবে কিনা, সে কি নিজের মতামত দিতে পারবে না? এই কোন জালিমের ঘরে জন্ম হয়েছে তার? এই সোহেব তার বাপ হতেই পারে না। না মানে না। আহ ভাই, চিৎকার করছো কেন? আর ও কি ব্যবসা সামলাবে? ওর পড়াশোনার ক্ষতি হবে না? ইরহাম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নুসরাত দাঁড়িয়ে থেকে কথা শুনতে শুনতে ইরহামের গা ঘেঁষে বসলো। আরশ একবার নুসরাতের দিকে তাকিয়ে আবার চাচাদের কথায় মনোযোগ দিল। ইরহাম পড়াশোনা করে। হ্যাঁ শালিয়ামাই, সারাদিন বাড়িতে ওর যে সঙ্গী আছে ওইটার সাথে টই টই করে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ করে বলে আমার মনে হয় না। পড়াশোনা তো লাটে উঠেছে, যা করেছে অনেক, এখন ব্যবসায় মন দিক। আব্বু, আমি এখনো ছোট আছি। এখন আমার তো টই টই করে ঘুরে বেড়ানোর বয়স। তোমাদের মতো বড়দের জন্য বা বুড়োদের জন্য ব্যবসা করার বয়স। আমি পারবো না। এসব ব্যবসা ট্যাবসা আমার জন্য হবে না, তুমি অন্য কাউকে দেখো। শোয়েব খেপে গেলেন। তাদের বুড়ো বলে? হাত তুলে থাপ্পড় মারতে যাবেন নুসরাত বলল, ও তো ঠিক বলেছে চাচু, তোমরা তো বুড়োই হচ্ছ।
আমাদের মতো তো আর বাচ্চা হচ্ছ না, বয়স তো বাড়ছে। তাহলে সত্য কথা বলাতে খেপে গেলে কেন? সোহেব হা হা করে হেসে উঠলেন। সোহেব মুখ কাচুমাচু করে গিয়ে আবার নিচের জায়গায় বসলেন। জায়ান তো তোমার মতো বসে নেই ইরহাম, সে নিজের কাজ করছে। আরশও আমাদের যথেষ্ট সাহায্য করছে। এখন আমার হাত ঠিক না হওয়া পর্যন্ত তুমি জয়েন করো। মাসে মাসে তোমাকে বেতন দেওয়া হবে, আর সাথে বোনাসও পাবে। না মেজো বাবা, আমি এসব করব না। আমি এখন লাইফ এনজয় করতে চাই। এসব বোরিং ব্যবসায় ঢুকে নিজের লাইফের এই সময় আমি ওয়েস্ট করতে চাই না। শোনো ইরহাম, একটু টাইম দিলেই হবে, এতে তো কোনো সমস্যা নেই। কয়েকদিন পর যেখানে তুমি নিজে থেকে না চাইলেও যেতে হবে, তখন সেখানে এখন থেকে জয়েন করলে তোমার নিজের লাভ। কাজ বুঝবে, পরে যখন তোমার ইমপ্রুভ হবে তখন উপরে পদে উঠবে, আর সাথে টাকাও পাবে, আর সামনের দিকে তোমার হেল্প হবে। ইরহাম কিছু ভাবলো না। কামড়াতে কামড়াতে নুসরাতের দিকে তাকাতেই মাথায় আইডিয়া এলো, সে কেন ফাঁসবে? নুসরাতকে ফাঁসিয়ে দিলে কেমন হয়? ইরহাম নুসরাতের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসলো। মেজো বাবা, আব্বু, চাচ্ছু, আমি একটা অফার দেব, মানবে তো? কি? আপনাদের কাজের জন্য একজন চাই যে মেজো বাবার কাজগুলো করবে, তাই তো? তো আপনারা এক কাজ করুন, এই যে আমার পাশে যে মেয়ে আছে ওইটাকে ওখানে ঢুকিয়ে দিন। আর এমনিতেই ও সবার সামনে নিজেকে আমার বড় বলে জাহির করে। নেন, এইটাকে ব্যবসায় নিয়ে নেন। ক্যাসা লাগা মেরা অফার। আরশ ইরহামের উপর চূড়ান্ত লেভেলের বিরক্ত হলো। এটা কোনো কথা? এই বাচাল বেয়াদব অ্যাডভান্সটাকে তাদের এখানে নিবে? মনে মনে দোয়া করলো চাচা যাতে রাজি না হয়। ভাই, আমাকে ফাঁসিয়ে দিচ্ছ কেন এখানে? আমি এসব ব্যবসার বও বুঝি না। আপনারা যাকে নিতে চাচ্ছেন তাকে নিন, আমাকে এসবে টানবেন না। আমি এক অবলা নারী। আর কে বলল আমি তোর থেকে বড়? আমি তোর থেকে গনে গনে 13 দিনের ছোট। বললেই হলো নাকি? তুই আমার বড়। মেজো বাবা, এই বেটে ছেলেকে ব্যবসায় নিয়ে ঢুকান। চুপ দুজন, আর একটা কথা না। ইরহাম আর নুসরাত দুজন আগামীকাল থেকে জয়েন করছো, আর কোনো রকম উল্টাপাল্টা কাজ করবে না। 2 বছর আগে যা করেছো তা তো একদমই না। নুসরাতের ইচ্ছে করলো মাটিতে গড়াগড়ি করে কান্না করতে। ইরহামের দিকে তাকিয়ে পিঠে ঠাস করে থাপ্পড় বসালো। শালা মীর জাফরের বংশধর, তুই আমার বন্ধু হতেই পারিস না। তোর সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। আজ থেকে তুই কে আমি চিনি না, আর আমি কে তুই চিনিস না। সম্পর্ক শেষ মানে এখানে, এই মুহূর্তে, এই তারিখেই শেষ। ইরহাম নাটকীয় ভঙ্গিতে বুকের বাপাস চেপে ধরে বলল, না পিয়ারি, এ হতে পারে না। সন্ধ্যা 6টায় দুপুরে রান্না করলো জাইন। সুগন্ধি পুরো অ্যাপার্টমেন্ট মোমো করে উঠল। ক্যামেলিয়া নাক টেনে সুবাস নিল। মুখ দিয়ে আহা আহা বলে তৃপ্তিদায়ক শব্দ বের করলো। কি সুভাষ, ঘ্রাণেই তো আমার ঘ্রাণেন্দ্রিয় সহ পেট ভরে গেল। আজ কেউ আমাদের ওর রান্না করা খাবার খাওয়াবে? ইসরাত কিছু বলল না, চুপচাপ বসে রইল। ল্যাপটপ বিছানার এক পাশ থেকে নিয়ে আসলো। নুসরাতকে ভিডিও কল দিল। ক্যামেলিয়া নিজে নিজে কথা বলছে। ক্যামেলিয়ার দিকে ধ্যান না দিয়ে ল্যাপটপে তাকাতেই দেখলো নুসরাত কল কেটে দিয়েছে। ইসরাত কল দিল না আর। ক্যামেলিয়া দরজার ওখানেই দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। কিছুক্ষণ পরপর নাক টেনে নিয়ে শ্বাস বন্ধ করছে আর শ্বাস ছাড়ছে। আহা, গন্ধে তৃপ্তি চলে আসছে। আর খাবার দেখলে তো মনে হচ্ছে আর খেতে হবে না, গন্ধ শুকিয়ে পেট ভরে যাবে। এত মজার কি রান্না করেছো তোমার রুমমেট? ইসরাত কিছু বলার পূর্বেই পুরো রুম কাঁপিয়ে ফোন আসলো। ফোনের শব্দে ক্যামেলিয়া বিরক্ত হলো। সে একটা কাজ করছে, তার মধ্যে এই ফোন কল এসে তাতে ডিস্টার্ব করছে। ইসরাতের দিকে তাকিয়ে বলল, এর কুকুরের মতো নোংরা মুখ বন্ধ করাও, আমি ডিস্টার্ব হচ্ছি। ইসরাত মাথা নাড়িয়ে কল ধরলো। নুসরাতের ফিসফিস কণ্ঠ ভেসে আসলো, কি এত রাতে কল করছিস কেন? তোর রুম অন্ধকার কেন? আরে কাজ করছি, আর আস্তে কথা বল, না হলে আমার জামাই ঘুম থেকে উঠে যাবে। সারাদিন কত পরিশ্রম করে আমার জামাইটা। শব্দ করে কথা বলিস না, বেচারার ঘুম ভেঙে যাবে। কি কাজ করছিস? নুসরাতের তারা উত্তর শুনে ফাটা বেলুনের মতো মুখ চুপসে গেল ইসরাতের। জামাইকে চুমু খাচ্ছি, দেখবি তুই? না বোন, দেখবে না। তুই দেখ তোর জামাইকে। অন্যের জামাই আমি দেখে কি করব? তুই চাইলে দেখাতে পারিস। শালা হট হট হয়ে শুয়ে আছে বিছানায়, পুরো হট চকলেট লাগছে। ছি, নাউজুবিল্লাহ, এসব কি কথা বড় বোনের সাথে? নুসরাত কথার উত্তর না দিয়ে নিজের কাজে ব্যস্ত হলো। ইসরাতের কানে হঠাৎ ঘট ঘট শব্দ আসলো। এ কি করছিস তুই? খাট জোড়া দেয়া যেসব স্ক্রু দিয়ে ওইসব স্ক্রু খুলছি। খাটে স্ক্রু খুলে কি করবি? খাট তো ভেঙে যাবে। জামাইয়ের মাথা জায়গায় নেই, তাই জায়গায় লাগিয়ে দিব। শালার মাথা মনে হচ্ছে আজকাল খুলে পড়ে যাবে। সারাদিন মাথায় হাত দিয়ে বসে থাকে।
তাই একটু টাইট দিয়ে দিচ্ছি একমাত্র বোন হিসেবে। পরে আমার সাথে লড়াই করতে এসে পারবে না। স্ক্রু দিয়ে ঢিলে হয়ে যাওয়া মগজ আজ টাইট করে দিব। তুই কি পাগল? তো এখন কি সার্টিফিকেট দেখাতে হবে আমি পাগল কিনা তা জানানোর জন্য? ইসরাত তপ্ত শ্বাস ফেলল। এই মেয়ে একটা সোজা কথা জবাব দিবে না, সব সময় উল্টা পাল্টা জবাব দিবে, এটাই পণ করে রেখেছে। নুসরাত নিজের কাজ শেষে বের হয়ে আসলো খাটের নিচ থেকে। ইসরাতের দিকে তাকিয়ে এবার আর্তনাদ করে উঠল। এ কি হয়েছে? এটা কখন হলো আর কিভাবে হলো? কে করেছে এসব? এই শালা জাইন ভাই তোর উপর নারী নির্যাতন করছে নাকি? আমাকে একবার বল, আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসবো। আমার বোনের গায়ে হাত দেওয়া। আরে এত ডিসপাইট কেন হচ্ছিস? জাস্ট ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ বললেই হলো? ছেড়ে কাশো তো বাবু, কি হয়েছে সাফ সাফ করে বল। ইসরাত ধীরে ধীরে সব খুলে বলল। নুসরাত রাগে দাঁত কটমট করে উঠল। সে পারলে ওইগুলোকে এক্ষুনি শিক্ষা দিয়ে দিত। আচ্ছা ভালো থাক, পরে কথা বলছি। আমার হাতে ব্যথা করছে, আর দুপুরে খাবার এখনো খাইনি আমি। নিজের খেয়াল রাখবি, ফল খাবি, জাইনকে বলবি তোর কেয়ার করতে, সুন্দর ব্যবহার করতে, আর বেশি করে ভালোবাসতে। আচ্ছা। জাইন ক্যামেলিয়াকে ডাক দিল। ক্যামেলিয়া মনে করলো জাইন তাকে ওকে ঝুঁকি মারতে দেখে ফেলেছে। চোরের মতো মুখ বানিয়ে কিচেনে গেল। গিয়ে দেখলো জাইন অ্যাপ্রন পরে টপা টপ টমেটো কাটছে। কাটতে কাটতে দু একটা মুখে ঢোকাচ্ছে। আপনি গিয়ে ড্রয়িং রুমে বসুন, দুপুরে খাবার খেয়ে নেবেন। এসবের কি প্রয়োজন? আমরা তো খেয়ে এসেছি। আরেকবার বলো প্লিজ, আমি এগুলো টেস্ট করতে চাই। এগুলো দেখে কত সুস্বাদু মনে হচ্ছে। আমাকে ডাকছে এরা, এদেরকে খাওয়ার জন্য। না না, প্রয়োজন আছে, আপনি গিয়ে বসুন, আর আপনার হাজবেন্ডকেও সাথে নিয়ে আসুন। এত করে বলছেন যখন, তখন আর না করে কি হবে? আচ্ছা, আপনার মন রক্ষার্থে আমি বসছি। আমি কখন এতবার সাধলাম আপনাকে? ক্যামেলিয়া শুনল না। সে নাচতে নাচতে কিচেন থেকে বেরিয়ে গেল। আহা, এতক্ষণ ধরে উকি ঝুঁকি মারা, তবে বিফলে যায়নি। ইসরাতের রুমমেটটা মনে হচ্ছে খুবই ভালো। যেমন রূপ তেমন ছেলেটার গুণও আছে। জাইন খাবার পরিবেশন করে ইসরাতকে রুম থেকে আনতে গেল। ধরে ধরে নিয়ে এসে বসালো সোফার উপর। জাইন গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ব্যথা পাচ্ছ? ইসরাত মাথা নাড়িয়ে না বলল। জাইন ইসরাতের প্লেটে খাবার বেড়ে দিল। ক্যামেলিয়াকে বলার প্রয়োজন হলো না। সে নিচ থেকে হাত লাগিয়ে প্লেটে খাবার নিয়ে নিল। তারপর হেহে করে হাসল। দুপুরে খাবার খেয়ে ক্যামেলিয়া ঢেকুর তুলল। কি মজাদার খাবার! ছেলেটা ভালোই রান্না করতে পারে। খাবার খেয়ে কচ্ছপের মতো পেট ওপরের দিকে দিয়ে বসে রইল ক্যামেলিয়া। ভাবসাব এমন, আজ আর এখান থেকে যাবে না। লিও দু একবার যাওয়ার কথা বলল, ক্যামেলিয়া সেটার উত্তর দিল না। ধমক দিয়ে নিজের পাশে বসিয়ে রাখলো। লিও শুধু অসহায় চোখে তাকিয়ে থাকলো ক্যামেলিয়ার দিকে। ক্যামেলিয়া পেটে হাত দিয়ে পেট বোলাচ্ছে। লিও এর দিকে তাকানোর তার সময় নেই। এত সুস্বাদু খাবার খাওয়ার পর কার ইচ্ছে হবে বাসায় যাওয়ার? কারোরই না। পৃথিবী কাঁপিয়ে বর্ষণ নামলো। আষাঢ় মাসের বৃষ্টি বিরামহীন চলছে। রাস্তাঘাট স্যাঁতসেঁতে হয়ে আছে। সৈয়দ বাড়ির প্রাঙ্গণ থেকে বের হয়ে আসলো ব্ল্যাক কালারের অডি আরএস। মেন রোডে উঠে গিয়ে গাড়ির স্পিড বেড়ে গেল। হাই লেভেলের গান বাজছে গাড়িতে, যা গাড়ির বাহির থেকেও একটু একটু শোনা যাচ্ছে। গানের সাথে তাল মিলিয়ে গান গাচ্ছে ড্রাইভিং সিটে বসে থাকা মেয়েটা। পিছনের সিটে দু হাত বুকের ওপর বেঁধে মুখ ফুলিয়ে বসে আছে ইরহাম। সে আসতে চায়নি, কিন্তু নুসরাত তাকে জোর করে ধরে নিয়ে এসছে। পাশের সিট থেকে বিরক্তিকর দৃষ্টিতে আরশ নুসরাতের দিকে তাকিয়ে আছে। নুসরাত পাত্তা দিল না। সে এখন গান গাইতে ব্যস্ত। সামনে জ্যাম দেখে নুসরাত গাড়ি থামালো। গাড়ির কাজ নামিয়ে আশেপাশে তাকালো। নুসরাতদের গাড়ির পাশে এসে আরেকটি অফ হোয়াইট কালার মিশেলে গাড়ি থামলো। অপর পাশের গাড়িটি কাজ নামালো। গাড়ির ভেতর থেকে মাহাদির মাথা বের হয়ে আসলো। এই মামা, আমার কল ধরছিস না কেন? আমি কি করেছি? আরশ কথা না বলে মুখ ফিরিয়ে রাখলো। ইরহাম ব্যাক সিটের গাড়ির কাজ নামিয়ে মুখ বের করলো। হ্যালো ভাইয়া, কি অবস্থা? এই তো বিন্দাস। তোমার কি অবস্থা? আর তুমি কোথায় যাচ্ছ ওর সাথে? আজ থেকে আমি অফিস জয়েন করছি, তাই ভাইয়ার সাথে যাচ্ছিলাম। গুড। মাহাদি আবার আরশের দিকে তাকালো। আরশ এদিক সেদিক তাকালো মাহাদির দিকে না তাকানোর জন্য। এমন অভিনয় করে সে মাহাদিকে চিনেই না। ইরহাম নতুন ড্রাইভার নাকি? আগের জন্য কি হয়েছে? ইরহাম কিছু বলতে যাবে, নুসরাত ফোরন কাটলো। গাড়ির ছাদ খুলে মাথা থেকে ক্যাপ সরালো। মাহাদির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ভাইয়া, আমি আপনার একমাত্র দ্বিমাত্র ত্রিমাত্র ভাবি। আমাকে চিনতে পারছেন না? এভাবে ড্রাইভার বলে অপমান করতে পারলেন?
মাহাদির চোখ মনে হলো ভেতর থেকে খুলে হাতে চলে আসবে। নুসরাতের দিকে একবার তাকিয়ে দেখলো আরশের ফর্মাল শার্ট প্যান্ট পরে বসে আছে। কিছুটা নার্ভাস হয়ে মাহাদি বলল, ও ভাবি, আপনি আপনি এরকম ড্রাইভারের সিটে বসে আছেন? তাই মনে করেছিলাম নতুন ড্রাইভার। আসলে আমার জামাইয়ের টাকা আজকাল অনেক কমে গিয়েছে, তাই ড্রাইভারকে বিদায় দিয়ে নিজের ড্রাইভার হয়ে গিয়েছি। ভবিষ্যতের জন্য সেভিংস করছি। আমার মতো এত গুণবতী বউ পেয়ে আপনার বন্ধু গুণে গুণান্বিত, তাই না গো? আরশ কথা বলল না, মুখ শক্ত করে বসে রইল। মাহাদি হে হে করে হাসলো। ভাবি, আপনার কিডন্যাপ করে বিয়ে করা ছাড়া আরও অনেক গুণ আছে মনে হচ্ছে। আমার বন্ধু সত্যিই খুব গর্ভবতী, সরি আই মিন ভাগ্যবতী। না না, উনি ভাগ্যবতী হবেন কেন? এটা তো ওম্যান ভার্সন, উনি হবেন মেল ভার্সন। তাহলে মেল ভার্সন হলো ভাগ্যবান। পেছন থেকে গাড়ির হর্নে নুসরাত সামনে তাকালো। কথা বলায় এত ব্যস্ত ছিল যে সামনের দিকে তাকায়নি। এতক্ষণে জ্যাম ছুটে গিয়েছে। নুসরাত ঝটপট বিদায় নিল মাহাদির কাছ থেকে। নুসরাত গ্লাস লাগিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। হুইল ঘুরিয়ে ঝটপট একপাশ করলো গাড়ি। যারা তার পেছনে দাঁড়িয়ে ছিল তাদের যাওয়ার জন্য সাইড দিতে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে শক্তপোক্ত দেহের একটা লোক রাস্তার ধারে দাঁড়িয়ে কানে ফোন এঁটে কথা বলছিল। দূর হতে লোকটাকে দেখে ইনায়ার চিনতে একটু অসুবিধে হলো না। এটা তার প্রেমিক পুরুষ, যে এখন অভিমানী পুরুষে পরিণত হয়েছে, যে গত 1 মাস ধরে তার ফোন কল, মেসেজের টেক্সট কোনো কিছু রিপ্লাই করছে না। এত কিসের অভিমান তার সাথে? হঠাৎ করে জায়ানের দেখা পেয়ে ইনায়ার মনে হলো গ্রীষ্মকালের খরা রোদে এক পশলা বৃষ্টির মতো। সময় নষ্ট না করে কালবৈশাখী ঝড়ের মতো এসে ইনায়া জায়ানকে জড়িয়ে ধরল। জায়ান আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে নিজ জায়গা থেকে 2-1 পা সরে গেল। নিজেকে সামাল দিতে সামনে তারযুক্ত খুঁটি এক হাতে তালু দিয়ে চেপে ধরল। মুখ দিয়ে চিৎকার বের হতে গিয়ে নিজেকে সামলে নিল। ফোনে ধীরে সুস্থে কথা বলে ফোন রাখলো। আলগোছে মোবাইল পকেটে পুরে ইনায়াকে ঠেলে দূরে সরাতে চাইল, তবু ইনায়া সরল না। জাপটে জড়িয়ে ধরে পড়ে রইল জায়ানের বুকে। জায়ান নিজের ঘাড় সমান চুলগুলো ঠেলে পেছনের দিকে সরিয়ে দিল। ইনায়ার পিঠে হাত রাখতে গিয়ে রাখলো না। অভিমানে হাত সরিয়ে নিয়ে পকেটে পড়ল। গম্ভীর গলায় বলল, ইনায়ার ডিসেন্ট মেনটেন করো, মানুষ আমাদের দেখছে। এখানে তামাশা করার কোনো মানে হয় না। সরে দাঁড়াও, মানুষ খারাপ বলবে। ইনায়া ফুপিয়ে কেঁদে উঠল। জায়ানের ঘাড়ে 2 হাত দিয়ে চেপে ধরল। হাতের নখ সবগুলো দাবিয়ে দিল ঘাড়ের ওপর। জায়ান মৃদু চিৎকার দিয়ে ঝটকা মেরে দূরে সরালো ইনায়াকে। ইনায়া ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি আমার কল মেসেজে রিপ্লাই দিচ্ছ না কেন? আমি ভুল করেছি, তা আমি স্বীকার করছি, কিন্তু সামান্য ভুলের তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ কেন? এটা তো আমার পাওনা নয়। তোমাকে ভালোবাসার বদলে তো আমি শুধু কষ্ট পাচ্ছি। কে বলেছে ভালোবাসতে আমাকে? ইনায়া জায়ানের কথায় পাত্তা না দিয়ে আবারও জড়িয়ে ধরতে গেলে জায়ান ধরতে দিল না। 2 হাত চেপে ধরে নিজের গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে ইনায়াকে ওঠার জন্য ইশারা করলো। ইনায়া কান্না করতে করতে গিয়ে গাড়িতে উঠে বসলো। জায়ান গাড়ি স্টার্ট করলো। ইনায়া জিজ্ঞাসার প্রয়োজন বোধ করলো না। গাড়ি গিয়ে থামলো শুনশান এক জায়গায়। মানুষের উপস্থিতি নেই বললেই চলে। গাড়ির কাছ নামিয়ে দিয়ে বলল, কি বলবে বলো, আমি শুনছি। ইনায়া ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। জায়ান বিরক্ত হলো না। পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিল ইনায়ার দিকে। ইনায়া চোখ মুছেও আবারও ভিজে উঠল। তুমি আমাকে ইগনোর করছো কেন? আর কোনোদিন তোমার সাথে এরকম মজা করব না। আমি সরি বলছি তো, এবারের মতো মাফ করে দাও প্লিজ। আর এরকম করব না প্লিজ, আমার কথা শুনো। কথা বলতে বলতে আবার হু হু করে কেঁদে উঠল। জায়ান হাত বাড়িয়ে চোখের পানি মুছে দিল ইনায়ার। ইনায়া তবুও কাঁদল। জায়ান রাগ করতে গিয়েও রাগ করলো না। তার রাগ আসছে না মেয়েটার উপর। এতদিনে জমা হওয়া অভিমান মেয়েটার কান্না দেখে উড়ে গিয়েছে। ইনায়া হাত বাড়িয়ে জড়িয়ে ধরল জায়ানকে। জায়ান এবার সরল না। নিজের বাহু বন্ধনে টেনে নিল ইনায়াকে। আর এরকমের করবে কোনোদিন? আমার 14 গোষ্ঠীর জন্মেও করব না। আমি নিজের কান ধরছি। জায়ান হালকা জোরে হাসলো। ইনায়াও হাসলো জায়ানের সাথে। ইনায়া মাথা তুলে তাকালো জায়ানের দিকে। জায়ান কপাল দিয়ে কপালে আঘাত করলো। ক্যান আই কিস ইউর লিপস? ইনায়া লজ্জা পেল। রক্তিম গাল নিয়ে বলল, ইয়েস। ইনায়ার বলতে দেরি হলো, জায়ানের ঠোঁটের উপর হামলে পড়তে দেরি হলো না। ধীরে ধীরে নিজের ওষ্ঠের সাথে প্রিয়সীর ওষ্ঠ চেপে ধরল।
ক্যামেলিয়া কিছুক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থেকে গভীর শ্বাস টেনে নিল। জাইন খাবারের প্লেটগুলো ধীরে ধীরে গুছিয়ে নিয়ে রাখছে কিচেনে। ইসরাত অলস ভঙ্গিতে সোফায় বসে আছে। ক্যামেলিয়া লিও এর কানে কানে কিছু বলল। লিও প্রথমে না করলো, কিন্তু ক্যামেলিয়া জোরাজোরিতে রাজি হয়ে গেল। আনছি বলে উঠে গেল। ইসরাত শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রইল। পায়ের ব্যথা কমেছিল, কিন্তু এখন মনে হচ্ছে বেড়ে গিয়েছে। পায়ে চিনচিন ব্যথা করছে। ইসরাত ঠোঁট কামড়ে বসে রইল। জাইন কিচেন থেকে চিৎকার করে বলল,